মা একাতে শুরু করলো, এগিয়ে বিয়েটা দেওয়ার পরে বাবা মারা গেলেন। ছিলাম ওখানে বসে, সেদিন আমি বাড়ি থেকে বেরোনো, বাবার শরীর খারাপ বলে আমি বাড়ি থেকে বেরোতাম না, দোকান বন্ধ থাকে। যা বাবা সেদিনই শুক্রবার দিনই মারা গেছে। না থাকতো বউ কাজটা পেয়েছে বলে আমরা অনেক ভালো আছি। মানে আপনার খুশি থাকার যদি 100% কারণ হয় সেটা আপনার আমার হ্যাঁ অবশ্যই আমার জন্য। নমস্কার, আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি বেতাই ওয়াইবস ইউটিউব চ্যানেলে। তো আপনারা যেমনটা জানেন যে আমরা সাধারণত ফানি ভিডিও করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে, কিন্তু আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করলাম। সিরিজের নাম হচ্ছে লোকাল ইন্টারভিউ, যেখানে আমরা বিভিন্ন ধরনের মানুষের কাছে গিয়ে তাদের জীবনের অভিজ্ঞতা এবং তাদের জীবনের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলটা আমরা সাধারণত আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই ভিডিওতে। তো আজকে আমাদের লোকাল ইন্টারভিউর ফার্স্ট ভিডিও, এবং ফার্স্ট ভিডিওতে আমরা এসেছি আপনাদের প্রাণের শহর তেহট্টতে। তেহট্টতে আমাদের এক প্রিয় দাদু আছে, তার দোকানে আজকে আমরা এসেছি। তো দাদুর জীবনের দুষ্টু মিষ্টি কাহিনীগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো, এবং দাদুর জীবনের যত ধরনের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমাদের সেই দাদুর দোকানে। তো দাদু, আমাদের সুপ্রিয় দর্শক আপনার কাছ থেকে আপনার নাম কি জানতে চাই, আপনার নামটি একটু বলবেন? আমার নাম হচ্ছে সুসঞ্জিত রায়। আপনার বাড়ি? বাড়ি তেহট্ট, হসপিটাল পাড়া। হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স মোটামুটি এখন 58 থেকে 60 চলছে। তো যেমনটা আপনারা জানেন যে আমাদের দাদুর বয়স 58 থেকে 60, এবং এই বয়সে দাঁড়িয়েও তিনি তার চায়ের দোকান নিয়ে তার মতো তিনি কাজ করে চলেছেন। তো দাদু, তোমার এই চায়ের দোকানের পিছনের কাহিনীটা কি? আমার চায়ের দোকানের বয়সে আমার ব্যাপারে হচ্ছে আমি বহু কষ্ট করেছি, ছোটোবেলায় বহুত কষ্ট করেছি। আমার বাবা চাকরি করতেন, 71 সালে কর্মপুর থেকে আমরা একটু চলে এসেছি। আমার বউ এখন একটুখানি ছোট কাজ করে। আমার বউ যদি না থাকতো, চাকরি যদি না পেতো, তাহলে আমরা অকালে অবস্থা খুব খারাপ হয়ে যেত আমাদের। হ্যাঁ, তা এখন মোটামুটি সচ্ছলে আছি, খারাপ নেই, মোটামুটি এখন ভালোই আছে। দোকানটাও খারাপ চলে না। আমার বউ আশায় কর্মীতে চাকরি করে। আমার মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। তা বেশি দূর পড়াশুনো করিনি আমি, জগন্নাথ হাই স্কুলে পড়তাম, বেশি দূর পড়াশুনো করিনি আমি, অল্প কিছুটা পড়ে। আমার ভাই বোন তো অনেক কটা ভাই বোন, তা সেই সব মানুষ করতে করতে আমি আর বেশি দূর পড়তে পারিনি। আপনি যেমনটা বললেন যে আপনার ভাই বোন আছে প্রচুর, তো তারা এখন বর্তমানে কি করছে? বা তারা বাবার ছোট বোনটা একটা ছোট প্রাইমারি স্কুলে চাকরি করে, আর মেজে বোনটা কিছু করে না, জামাইটা মারা গেছে। আর বড় বোনটা নবদ্বীপে থাকে, জামাইটা মারা গেছে। ছোট ভাগ্নেরা এখন কাজকর্ম করছে, মোটামুটি নবদ্বীপে বাড়ি। তা এই পর্যন্ত আমার লাইফ অনেক কিছু, ছোটোবেলায় আমার লাইফ অনেক আছে, কিন্তু সেটা সম্ভব না এখন বলে রাখা, অনেক টাইম লেগে যাবে। আমরা আগে ছোটোবেলায় মানে খাওয়া দাওয়া খুব কম করতাম, খেতে পেতাম না, অভাব ছিল আমাদের। বাবা চাকরি করতেন, 50-60 টাকা মাইনে পেত, হেলথ ডিপার্টমেন্টে চাকরি করতেন। তা অভাব গিয়েছে, এখন মোটামুটি এখন সচ্ছলে আছি। মোটামুটি ঘর বাড়ি জায়গা কিনে ঘর বাড়ি করেছি, দোকানটাও খারাপ চলে না, মোটামুটি চলে যাচ্ছে। তো দাদু যেমনটা দেখলেন যে আজকালকার যুগে দাঁড়িয়ে যেখানে নিজের ভাই বোনের সাথে, নিজের ভাইদের সাথে জায়গা জমি নিয়ে এত পরিমাণে ঝামেলা হচ্ছে, এক ভাই আরেক ভাইকে মেরে দিচ্ছে, রাজনৈতিক কারণে এক ভাই আরেক ভাইকে খুন করছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দাদু তার নিজের ভাই বোনেদের সবল করতে নিজের নিজেকে স্যাক্রিফাইস করেছেন। নিজে তিনি পড়াশোনা না করে, নিজে তিনি না খেয়ে তার ভাই বোনদের খাইয়ে আজকে তিনি একটা সঠিক পর্যায়ে তাদেরকে পৌঁছেছেন। কিন্তু আজকে তিনি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটা ছোট্ট চায়ের দোকান করে তার জীবিকা নির্বাহ করছেন। তো দাদু, আপনার ছোটবেলায় আপনি যখন প্রথম ইনকাম করেছিলেন, বা আপনার ভাই বোনকে চালানোর জন্য আপনি যখন ফার্স্ট আপনার লাইফের প্রথম ইনকাম যেটা ছিল, সেই অভিজ্ঞতাটার বিষয়ে যদি সেই ইনকামটা ব্যাপার হয়েছে, সেই ইনকামটা আমরা যখন করিমপুর থেকে 71 সালে যুদ্ধ পরে চলে আসলাম, তখন তো বাবা চাকরি করতেন তেহট্ট হসপিটালে। বাবা মরে যাওয়ার পরে আমি এই দোকানটা করলাম 93 সালে। হ্যাঁ, তখন থেকে এখন একটু ভালো আছে। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য, এখন একটু ভালোই আছে এখন। তা 25-30 বছর হলো চাকরিটা করেছি, এই দোকানটা করেছি। 30-40 বছর হবে, 40 বছর মতন চায়ের দোকান করেছি। এখন মোটামুটি ভালো আছে, খারাপ নেই আমি, এই অবস্থা। তা আমাদের আগের অবস্থা খুব খারাপ ছিল, মানে একবেলা খেতাম, একবেলা খেতাম না। বাবা অল্প পয়সা চাকরি করতেন, তো 50-60 টাকা মাইনে পেত। 71 সালে তখন তো অনেক 9 জন ফ্যামিলি ছিলাম আমরা। আমার ছোট কাকা ছিলেন, কাকা মারা গিয়েছেন। আমরা ভাই বোন ছিলাম, ভাই ছিল দুটো, একটা ভাই মারা গিয়েছে। আমি বর্তমানে 4 বোন আছে,
বোনদের বিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন বর্তমানে আপনি আমি যেমনটা একা। বললেন যে আপনার ভাই বোনদের আপনি পড়াতে পড়াতে আপনি নিজে পড়েননি বা আপনি নিজে আপনার জন্য সময় পাননি সেভাবে। সেইভাবে সময়টা পাইনি, তখন তো আমি ছেলেদের মধ্যে বড়, ওই জন্য আমি আর বললাম যে তাহলে আমি আর পড়বো না, তোরাই পড়াশোনা কর, আমাদের ঠিকভাবে চলে যাবে, কোনো অসুবিধা নেই। হুম। আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নিজের ভাই বোনদের এত বড় করে তুলেছেন, কিন্তু আজকালকার যুব সমাজে বা আজকালকার সমাজে যেটা হচ্ছে যে এক ভাই আরেক ভাইকে সামান্য কিছুর জন্য হয়তো তাদের ভিতরে বিবাদ চলছে, এক ভাই আরেক ভাইকে মেরে দিচ্ছে। এই সম্পর্কে আপনি আমাদের যুব সমাজকে যদি কিছু বলতেন। 101 ভাই এক বাবা, এই মধ্যে আগেকার দিনে তো সেরকম মানে এরকম ছিল না, আগের মধ্যে ছিল না এরকম। যেটুকু পেরেছে সেটুকু বোন বাবা লেখাপড়া শিখিয়েছে বোনদেরকে। আমিও একটু আধটু 6-7 পর্যন্ত পড়াশোনা করেছি, করার পরে আমরা যখন করিমপুর থেকে একটু চলে আসলাম, তারপর আর পড়াশোনা হলো না। হ্যাঁ, বোনরা তখন বড় বড় হয়ে গেল, তখন বোনরা একটু লেখাপড়া শেখে বোনদের বিয়ে থা হয়ে গেলেন। আমার বড়দির আজ থেকে 14 বছর আগে বিয়ে হয়েছে। যখন 14 বছর বয়স তখন আমার বড়দির বিয়ে হয়। তো আপনি কত সালে বিয়ে করেছিলেন এবং ঠাকুমার সাথে আপনার যেভাবে ঠাকুমার পরিচয় সঙ্গে হয়েছিল? বাবার যে ঠাকুমা, আমি কোনদিন ঠাকুমাকে দেখিনি। আচ্ছা আচ্ছা। আমি আমার মাকেও দেখিনি, আমার ঠাকুমাকেও আমি কোনদিন দেখিনি। ঠাকুমারা বাবারা দেখেছে, আমার বোনরা দেখেছে, কিন্তু আমি দেখিনি ঠাকুমাকে। তা 71 সালে চলে আসার পরে, যুদ্ধের পরে যখন চলে আসে, তখন আমার মানে শোচনীয় অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানে একবেলা খেতাম না। সরকার থেকে তখন অনুদান দিতেন, ওই চলতো, আর একটুখানি ক্যাশিন তেল দিত, ওই দিয়ে চলে যেত আমাদের মোটামুটি পড়াশোনা। তখন তো ইলেকট্রিক লাইন ছিল না, তখন ওইভাবেই চলে যেত। তারপর যখন চলে আসলাম এখানে, তখন আর পড়াশোনা কেউ করলো না, তখন বাদ দিয়ে দিল। আর সম্ভব ছিল না, সম্ভব হয়ে উঠলো না। তখন ফ্যামিলিতে আমরা অনেকজন, তখন আর পড়াশোনা করে সংসার চালানো করে কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। আমি 93 সালে দোকানটা করেছিলাম, আজ পর্যন্ত এখনো আছি। আমার বউ আশা কর্মীতে কাজ করে, একটা মোটামুটি চলে যায়। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি কোথাও একবার মনে হচ্ছে না যে তখন যদি আমি কিছু একটা করতে পারতাম আমার ভাই বোনদের পাশাপাশি? বা তখন ব্যাপার এই যে তখন তো আর এইরকম সুযোগটা পাইনি। তখন তো মানুষের হাতে কাজকর্ম খুবই কম, কাজকর্ম তো নেই। বামপন্থ চলে আসার পরে তখন এই কাজটা চারিদিকে আরম্ভ হলো। তখন কংগ্রেস পিরিয়ডে বাবা চাকরি করেছেন, তখন তো আর এতটা ছিল না, তখন তো আর চাকরি বাকরি মানুষের হয়নি। আমাদের এইভাবেই তখন দিন কেটেছে। তো আপনি ঠাকুমার সাথে বিয়ে করেছেন, তো আপনার ঠাকুমার সাথে কিভাবে পরিচয় এবং আপনাদের মানে ছোটখাটো প্রেম কাহিনী যেটা আপনাদের ছিল? ব্যাপার এই যে প্রেম কাহিনী, আমরা প্রেম টেম কোনোদিন করিনি। সত্যি ঘটনা বলতে আমরা প্রেম টেম কোনোদিন করিনি। আমার ঠাকুমাকেও আমি কোনোদিন দেখিনি। আমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে খুবই মিল ছিল। আমরা বাবাকে দেখে খুব ভয় করতাম, মা সাবধান করলেও বাবাকে দেখে আমরা খুব ভয় করতাম। আপনার বিয়ের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন, কিভাবে আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয় এবং এই সমস্ত কিছু নিয়ে যদি কিছু। আমার বিয়েটা ব্যাপার হয়েছে 93 সালে হয়েছে, 13ই বৈশাখ। তা প্রথম আমি নবদ্বীপে দেখতে যাই, আমার বড় জামাইবু আমাকে নিয়ে গেল দেখাতে। নিয়ে যাওয়ার পরে দেখে শুনে এসে বাড়িতে চলে আসলাম। একার পরে 2 মাস পরে আমার জামাইবু আমাকে খবর দিল যে এই মেয়ের সঙ্গে তোকে বিয়ে করতে হবে। তখন আমরা দিনটান ঠিক করে তখন আমরা বাবা মা একাতে শুরু করলো। এগিয়ে বিয়েটা দেওয়ার পরে বাবা মারা গেলেন। বাবা 96 সালে মারা গেলেন। তার আগে আমার বিয়েটা হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে ঘর সংসার করলাম। আমরা হসপিটালে কোয়ার্টারে ছিলাম আগে। হসপিটাল কোয়ার্টার দিকে একটা জায়গা কিনে তখন ওখানে জায়গাটা কিনে বাড়ি করলাম। আজকালকার সমাজে যেমনটা দেখা যাচ্ছে যে মানুষ মানে যখন কেউ বিয়ে করছে বা বিয়ে করার পরে বিবাহ বহির্ভূত অনেক সম্পর্ক হচ্ছে, কেউ তাদের সংসার ফেলে দিয়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছে, তারপরে মানে ধরুন বিবাহ বহির্ভূত প্রচুর সম্পর্ক হচ্ছে, এমন যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, বিয়ে করছে অন্য একজনকে বিয়ে করছে আবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। আপনাদের সময় এরকম কিছু ছিল না, তো এখনকার এই যুব সমাজের জন্য আপনি কি বলতে চান এই বিষয়ে? যে আমরা যখন বিয়ে করছি তখন এরকম ছিল না, ওই রকম ছিল না। এখন সেটা হচ্ছে আস্তে আস্তে। মেয়ের সঙ্গে সম্পর্ক, অমুকের সঙ্গে সম্পর্ক, এখন এইসব জিনিসগুলো হচ্ছে। কিন্তু আমরা যখন বিয়েটা করছি তখন এইসব সম্পর্কগুলো ছিল না। আমরা যাকে দেখেছি তাকে বিয়ে করেছি, তার সঙ্গে সংসার করছি। কিন্তু এখনকার দিনে তা না, এখন সবই উল্টো হয়ে যাচ্ছে, সবই উল্টো।
তো আপনাদের সময়টা ছিল মানে যদি দেখা যায় যে আপনাদের সময়টা ছিল গোল্ডেন পিরিয়ড। গোল্ডেন পিরিয়ড। এখন যেটা যাচ্ছে দিন দিন যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে, ধ্বংস হয়ে যাচ্ছে বলে এই জিনিসটা হচ্ছে, তাছাড়া কিছুই না। কিন্তু দাদু আপনার জীবনের সব থেকে খুশির মুহূর্ত কোনটা ছিল, যেদিন আপনি সব থেকে মানে আপনার মন খুলে হৃদয় খুলে আপনি খুশি হয়েছেন? আমার সব থেকে খুশির মুহূর্ত হচ্ছে আমি স্কুলে যাব, স্কুলে গিয়ে পড়াশোনা করব, বই খাতা নিয়ে যাব, আবার স্কুল ছুটি হবে, বাড়িতে বই রাখলাম, খেলাধুলা করলাম, খেলাধুলা করে বাড়িতে পড়তে বসলাম। এইটাই আমার সব থেকে বেটার জিনিস, এটাই সব থেকে ভালো, সব থেকে ভালো জিনিস, সব থেকে বেশি খুশির ছিল, সব থেকে খুশির দিন আমার। তো আর তখনকার দিনে তো লাইন ছিল না, তখন ক্যাশিং তেলে পড়াশোনা করতাম, মাস্টারও ছিল না, কিছুই ছিল না। তখন আমরা এইভাবে পড়াশোনা করেছি, যেটুকু শিখেছি এইভাবে পড়াশোনা করেছি আমরা। তো এখনো কোথাও না কোথাও সেই দিনগুলোকে আপনার হ্যাঁ, এখনো সেই সব দিনগুলো মনে পড়ে যে আগের মতন যদি হতাম তাহলে আমি কতটা ভালো হতাম। আবার কিন্তু সেই ছোটবেলায় ফিরে সেই ছোটবেলার মতন ফিরে যেতে মন লাগছে, কিন্তু সেই জিনিসটা তার হচ্ছে না। সেই যুগ আর তো নেই, যুগ তো সব পাল্টে যাবে। তো দাদু মানে আপনার জীবনে সব থেকে দুঃখের দিন কোনটা ছিল, যেদিন আপনি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন? আমার দুঃখের দিন সব থেকে বেশি গেল, কষ্টের দিন হচ্ছে বাবা যখন চলে গেলেন। তখনকার সময় আমার খুব দুঃখের দিন। বাবা চলে গেলেন, বাবা মারা গেলেন, আমি দোকান বন্ধ করে শুক্রবারে বাড়ি গেলাম, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে বাবা 6টার সময় মারা গেলেন শুক্রবার। যেদিন আপনার মানে বাবা যখন জীবিত ছিলেন তখন আপনার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি ছিলাম ওখানে বসে। সেদিন আমি বাড়ি থেকে বেরোনো, বাবার শরীর খারাপ বলে আমি বাড়ি থেকে বেরোতাম না, ওই দোকান বন্ধ থাকলে। যা বাবা সেই দিনই শুক্রবার দিনই মারা গিয়েছেন বাবা। সেই দিনই আমার খুব দুঃখের দিন সেটা। মানে উনার মানে কি কোনো সমস্যা ছিল, শারীরিক সমস্যা? সমস্যা বলতে রিটায়ার করেছিলেন, চাকরি থেকে রিটায়ার করলেন। রিটায়ার করে তখন একটা মাথার চিন্তা হয়ে গেল যে আমাদের ছেলেবেলে আছে, ছেলে আছে, মেয়ে আছে, তারা চলবে কীভাবে, এইটাই চিন্তা ভাবনা করেছে। করতে করতে বিছনা পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে মানে মাস 6-7 থাকলো, থাকার পরে বাবা মারা গেলেন। ওইটাই একটা চিন্তা ভাবনা করতো যে এতগুলো ছেলে মেয়ে, তারা মানুষ হবে কী করে। আমি তো চাকরির ওপর নির্ভর করে রিটায়ার করে শেষ করে গেলাম। বাবা তখন রিটায়ার করলেন, 800 টাকা পেনশন পেয়েছিলেন তখনকার বাজারে। 900 টাকা পেনশন পেয়ে 900 টাকা রিটায়ার করে টাকা পেলো, 100 টাকা ওদেরকে খাইয়ে দিয়ে আসলো। বাবা 800 টাকা নিয়ে আসছে বাড়িতে, আমি গিয়েছিলাম সাথে করে বাবার টাকা আনতে। তো তখনকার সময় আমার খুব দুঃখের দিন যে আমরা চলবো কী করে, বাবা মারা গেলেন, আমরা চলবোটা কী করে, চালানো তো দুষ্কার ব্যাপার হয়ে যাচ্ছে। যা কষ্ট বেষ্ট করে সংসারটা চলেও গিয়েছে, মেয়েগুলো বোনগুলো বিয়েও হয়ে গিয়েছে। আমার একটা ভাই ছিল, ভাইটাও মারা গিয়েছে। এখন বর্তমানে আমি একা। আপনি এখন সম্পূর্ণভাবে একা। এবং হ্যাঁ, আপনার বাড়িতে এই মুহূর্তে কি করে? আমার বাড়িতে আমার গিন্নি আছেন, আর মেয়েতে বিয়ে হয়ে মেয়ে এসেছে, আর কেউ নেই বাড়িতে। আপনার নিজের কোনো ছেলে বা? না, আমার নিজের কোনো ছেলে না, আমার একটাই মেয়ে। তাহলে তো এখন আপনি একজন দাদু হয়েছেন এবং আপনি আমাদেরও দাদু। তো আপনার এই সমস্ত কিছু ভুলে এই যে আপনার মুখে এখনো যে হাসিটা রয়েছে, আপনি এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে। আমি সব থেকে ভালোবাসি লোকের সঙ্গে কথা বলতে। আত্মীয়স্বজন আসুক, 5টা কথা বলবো, লোকজন আসবে আমার সঙ্গে কথা বলবে, আমি কথা বলবো, গল্প করবো, এটাই আমার আনন্দ। যে পয়সা আছে তা না, সে পয়সা সবারই থাকতে পারে, কারণ আছে কারণ নেই। তা না থাকলেই যে দুঃখ খারাপ করতে হবে, মন খারাপ করতে হবে তা না। এই 5টা মানুষ নিয়ে আসেন, আমার সঙ্গে কথা বলে, গল্প করে, আমার এটাই আনন্দ, তাছাড়া কিছু নেই। পয়সা তো বহু লোকের আছে। এই যুব সমাজ যে এত দুঃখে, মানে অনেকে, আপনি যেমন আপনার লাইফের স্টোরিটা শোনালেন যে আপনি কত প্রতিকূল পরিস্থিতি পার করে আপনি আজ এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন এবং এখন আপনি খুবই সুখী, খুবই খুশি, আপনার নিজের অন্তরের থেকে আপনি খুশি, আপনার বৈরাঙ্গ থেকে আপনি খুশি। তো যুব সমাজ যে ধীরে ধীরে দুঃখে ডুবে যাচ্ছে, বা তারা এই প্রতিকূল পরিস্থিতি আসলে কিন্তু তারা নিজেকে শেষ করে ফেলছে, তো তার উদ্দেশ্যে তারা কিভাবে নিজের জীবনটাকে আরো সঠিকভাবে চলবে এবং দুঃখে কি করে তাদের মুখে হাসি রাখবে, এই সম্পর্কে যদি কিছু আমাদের যুব সমাজকে যদি কিছু বলতে। আমরা সংসার করছি দুজনে মিলে সংসার করছি। আমার 2 পয়সা ইনকাম করে নিয়ে, আমার বউ 2 পয়সা ইনকাম করে নিয়ে যাচ্ছি, খেটে খুটে আনছি, খাচ্ছি যাচ্ছি, আনন্দ করছি। ঘরে কারোর সঙ্গে কথা বলি না, পাড়ায় কারোর সঙ্গে কথা বলি না, আমাদের চলে যাচ্ছে টুকটাক করে। মানে আপনারা নিজেদের ভিতরেই নিজেরা? হ্যাঁ, নিজের মধ্যে খুশি আমাদের। তাহলে দাদু, আপনি এত কিছু শোনালেন আমাদের, আপনার আপস অ্যান্ড ডাউনস, আপনি কবে খুব খুশি হয়েছিলেন? আমার বউ যদি না থাকতো, হ্যাঁ, বউ কাজটা পেয়েছে বলে আমরা
অনেক ভালো আছে এখন। মানে আপনার খুশি থাকার যদি 100% কারণ হয় সেটা আপনার আমার গিন্নির জন্য, সহধর্মিণী। হ্যাঁ অবশ্যই আমার জন্য, আমার গিন্নির জন্য অবশ্যই আমি ভালো আছি এখন বর্তমান এই যুগে। আপনার কথা শুনে বড় হিংসে হচ্ছে দাদু। এই যুগে দাঁড়িয়ে যদি এমন একজন মানুষ পাওয়া যায় যে তোমার পাশে সবসময় এভাবেই থাকবে, তাহলে কিন্তু তার থেকে বড় খুশি বা তার থেকে বেশি বড় লোক আর কেউ হয় না। আচ্ছা, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তোমরা যদি দাদুর দোকানে আসতে চাও, দাদু তোমার দোকানের অ্যাড্রেসটা যদি একটু বলতে। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে তেহট্ট কর্মতীর্থ হাটঘর বললেই হয়ে যাবে। তো তেহট্ট কর্মতীর্থ হাট ঘরে তোমরা দাদুকে দেখতে পারবে এবং দাদু আমাদের খুবই খুশি। দাদুর কাছে আমরা প্রতিনিয়ত আসি, আমরা দাদুর কাছে প্রতিদিন চা খাই এবং দাদুর জীবনের এই যে গল্পটা তোমাদের সামনে তুলে ধরলাম, এই গল্পটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এই গল্পটা থেকে কিন্তু নিজের জীবনে এই যে তোমরা আসো যাও, এটাই আমার আনন্দ, এটাই আমার খুব ভালো লাগে। যা 5টা ছেলে আসুক, বাড়ি থেকে আসুক, এসে গল্প করবে চলবে। খাবারটা জিনিসটা দোকান বেচাকেনা করছে এটা কোনো ব্যাপার না, তুমি যে আসছো গল্প করছো এটাই আমার খুব ভালো লাগে, এটাই আনন্দ আমার, আর কিছুই না। দাদু অনেক অনেক ধন্যবাদ। আশীর্বাদ দিও দাদু, আশীর্বাদ দিও। আমি ব্রাহ্মণের ছেলে, একদম একদম আমি কিন্তু পড়তে আসতে পারি, আমি ব্রাহ্মণের ছেলে। আমার বুঝতে আছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।